দর্শক স্বাগত জানাচ্ছি আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ আপনাদেরকে জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 এর আয়োজনে আপনাদের সাথে হাজির হয়ে যাই। আজকে আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক আমরা প্রতিদিন যেটি করি যে একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানিয়ে থাকি এবং সেই সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানাই সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটাররা আসলে কি প্রত্যাশা ঠিক রাখছেন প্রার্থীদের প্রতি। দর্শক অনুষ্ঠানের আজকে আমরা জানাবো আপনাদেরকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচনী সব সংবাদ। এই জেলাটির আসলে নির্বাচনের সকল সংবাদ জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন নাজাত আহমদ পুরকায়স্থ। আগে আমরা তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাত, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর আয়োজনে। আমরা আপনার কাছে আসছি, তবে তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। দর্শক যেটি বলছিলাম যে সিলেট জেলাটির এই যে সিলেট 1 আসন সেটি আসলে কেন ঠিক গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। এই যে সিলেট মহানগর এবং সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই কিন্তু জাতীয় রাজনীতিতে ঠিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ কি, এই আসনটা নিয়ে ভোটারদের মনে একই দিকে যেরকম নানান প্রত্যাশা, অভিযোগ এবং ভবিষ্যৎ উন্নয়নের যে স্বপ্ন সেটি তো থাকেই, একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রবাসীদের সমস্যা, যানজট, পানি এবং ড্রেনেজ ব্যবস্থার যেই দুরবস্থা, সেই ব্যবস্থার নিয়েই কিন্তু আসলে এখানে কি ঠিক উন্নয়ন হবে এবং হওয়া উচিত সেগুলো নিয়েই এখন যে আলোচনার মূল বিষয়টি। আমরা একটা রিপোর্ট দেখে আসতে চাই দর্শক। সিলেট সদরের ইতিহাস হাজার বছরের পুরনো, যা প্রাচীন হিন্দু ও বৌদ্ধ রাজ্য থেকে শুরু করে মুসলিম শাসন, মুঘল আমল এবং ব্রিটিশ শাসন আমল পর্যন্ত বিস্তৃত। সিলেট শহরের উত্তর প্রান্তে একটি শান্ত টিলার উপরে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্মৃতিস্তম্ভ, শাহজালালের দরগাহ। 1303 খ্রিস্টাব্দে পাশ্চাত্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগত দরবেশ শাহজালাল ইয়েমেনি এখানেই গড়ে তুলেছিলেন তার আশ্রম, তার তরিকত, আর এখানেই স্থায়ী হয়েছে তার চিরনিদ্রার ঘর। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জনপদ সিলেট। বাংলাদেশের রাজনীতিতে প্রবাসী অধ্যুষিত এই আসন সবসময় বিশেষ গুরুত্বের। বলা হয় সিলেট 1 আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন সেই দলই সরকার গঠন করে। যুব উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন সম্ভাবনার ব্যবহারে উদ্যোগ আর আধুনিক নগর সেবা নিশ্চিতের দাবি ভোটারদের। তারা বলছেন শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। যোগাযোগ খাতে কিন্তু আমরা বেশ পিছিয়ে পড়েছি যোগাযোগের ব্যাপারে এবং রেল খাতে, এটা মাছ আমাদের উন্নয়নের দরকার। বিগত 17 বছর বিভিন্ন সরকার এসেছে কিন্তু আমরা ভালো উন্নয়ন পাই নাই। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। তারা বলছেন প্রবাসী বিনিয়োগে অনুকূল পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনার কথা। এই আসনটি উন্নয়ন থেকে পিছিয়ে অভিযোগ সচেতন মহলের, তাই পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই উন্নত সিলেট গড়বে এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা, মনে করেন তারা। সিলেট 1 আসনে মোট ভোটার 6,34,077 জন, পুরুষ ভোটার 3,30,867 জন ও নারী ভোটার 3,03,203 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাচ্ছিলাম যেখানে বলা হচ্ছে যে সিলেট 1 আসনটি আসলে ঠিক কি জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এই আসনে প্রার্থী হতে যাচ্ছেন বা হয়েছেন তাদের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, প্রত্যাশার কথা যারা আসলে জানিয়েছেন তাদের জন্য। ঠিক এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ আছেন তার কাছে। নাজাত, আপনি আমাদের সঙ্গে আছেন, আপনার পাশে অনেককেই দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত জানাবেন সেই যে আসনটি সেখানকার নির্বাচনী যত ইনফরমেশন আছে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। সিলেট 1 আসন কিন্তু
সবসময় গুরুত্বপূর্ণ একটা মিথ প্রচলিত আছে, সিলেট 1 থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন সেই দলের আসলে সরকার গঠন করে। এখন কিন্তু নির্বাচন সামনে রেখে সব প্রার্থীরা, সব দলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত আছেন। আমি প্রথমেই আমার বাম পাশে যাব। আমার বাম পাশে আছেন প্রণব জ্যোতি পাল, সদস্য সচিব বাসদ, সিলেট জেলা। তিনি আসলে সিলেট 1-এর প্রার্থী এবং তার কাছে জানার চেষ্টা করব এই সিলেট 1 নিয়ে তার চিন্তা ভাবনা, কোন কোন বিষয় নিয়ে তিনি আসলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু যদি বলতেন আমাকে। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে কথাটির প্রতিশ্রুতি দিতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, আমাদের দেশটি হবে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। এবং একই সাথে আমরা 24-এর যে আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানেও আমরা বৈষম্য বিরোধী একটা চেতনা থেকে যে বৈষম্যহীন একটা সমাজ গড়ার যে অঙ্গীকার, আমরা এই দুইটা অঙ্গীকার, মহান মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনা এবং 24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব আমাদের যে শ্রমজীবী মানুষ, তাদের কর্মসংস্থানে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এবং একই সাথে আমাদের যে বেকারত্ব, আপনি জানবেন যে আমাদের সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এখান থেকে প্রত্যেক বছরই ছেলেমেয়েরা লেখাপড়া করার পরই কোনোভাবে একটা IELTS দিয়ে বিদেশ চলে যেতে চায়। এর কারণটা হচ্ছে যে সিলেটে আসলে সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, অথচ সিলেটে বিনিয়োগের কিন্তু একটি সুস্থ পরিবেশ আছে। কিভাবে যে সিলেটের বেশিরভাগ মানুষই হচ্ছে বাইরে থাকেন, ওনারা নিজের এলাকায় টাকা পাঠাতে চান কিন্তু আস্থার জায়গাটা পান না। তো আমরা সেইরকম একটা পরিবেশ দিতে চাই যেখানে প্রবাসীরা বিনিয়োগ করবেন এবং আমাদের যারা তরুণ প্রজন্ম তারা বিদেশে না গিয়ে দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একই সাথে আপনারা জানেন যে আমাদের সিলেট এই ঢাকা হাইওয়ের যে রাস্তাটা দীর্ঘ 10 বছর থেকে 6 লেনের কাজ চলতেছে, এখনও কাজ হচ্ছে না। মানুষ প্রায় 12 ঘন্টা লাগে ঢাকা যেতে। আমাদের রেল স্টেশনের অবস্থাও খুবই নাজুক। ঢাকা থেকে এই চট্টগ্রামে যেতে রেলে লাগে 5 ঘন্টা, কিন্তু আমাদের সিলেটে আসতে লাগে 7 ঘন্টা, অথচ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কিন্তু বেশি। তাহলে এই যে সব দিক থেকে সিলেট বঞ্চিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ডবল লাইনের ব্যবস্থা করার দাবি জানিয়েছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করব। আমাদের পাশে আছে জেলা 200-250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, সেইটা দীর্ঘ 3 বছর থেকে মানে রেডি হয়ে আছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটা শুরু করা যাচ্ছে না। আমরা সেইটা দ্রুত সময়ে যাতে চালু করা যায় সেই ব্যবস্থা নেব। একই সাথে সিলেটের জলাবদ্ধতা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা কথা শুনতেছি, এবং আরেকটি বিষয় যে সিলেট হচ্ছে ভূমিকম্প প্রবণ একটি এলাকা। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আমার ডান দিকে যেতে চাই। আমার ডান দিকে আছেন মোহাম্মদ উমর ফারুক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আহ্বায়ক সিলেট মহানগর এবি পার্টি। আপনি আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সিলেটের উন্নয়নে কোন কোন দিক আপনি নজরে দিবেন? আমি ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনের জন্য নিউজ 24 টেলিভিশনকেও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শুরু করছি। আসলে আমাদের এই সিলেটটা প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ফরেন রেমিটেন্সেও আমাদের এই সিলেট অঞ্চলটা সমৃদ্ধ, কিন্তু আমরা জাতীয়ভাবে আমরা বিরাট বৈষম্যের শিকার, যার জন্য আমরা আমাদের সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। সিলেটের উন্নয়নের পিছনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আমি আমার স্টাডিতে আমি যেগুলো পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য কয়টা হচ্ছে যে আমাদের সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকাটা গড়ে উঠেছে এটা অপরিকল্পিতভাবে, যেটাকে বলা যায় আমরা অপরিকল্পিত নগরায়ন। 2 নম্বর সময়টা হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা মারাত্মক বিপর্যস্ত, বিশেষ করে সড়ক পথ বা রেলপথ বা বিমানপথ সব দিকেই আমরা সিলেটের মানুষ মারাত্মক ভোগান্তির শিকার, একটা সমস্যা আমাদের। 3 নম্বর হচ্ছে যানজট। আসলে যানজটে আমাদের সিলেট নগরীটা প্রায় অচল হয়ে যায় কোনো সময়, এটাই আমাদের দূর করা দরকার। 4 নম্বরে হচ্ছে জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের সমস্যা। আমাদের সিলেটে একটু বৃষ্টি দিলেই কোনো অঞ্চল পানি নিচে ডুবে যায়। আমাদের সিলেটের অন্যতম অভিজাত এলাকা সিলেট উপশহর, অথচ বৃষ্টি দিলে বোঝা যায় যে সিলেট উপশহরটা উপসাগরে পরিণত হয়ে গেছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। আমাদের সিলেটে প্রচুর বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তারপরে বিদ্যুতের সমস্যা রয়েছে, লোডশেডিং প্রচণ্ড আকার ধারণ করেছিল বিগত কয়েক মাস যাবৎ, আমরা খুবই সাফার করেছি। তারপরে মশা এবং মাছির উপদ্রব এবং শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের সিলেট অনেক পিছিয়ে আছে। ধন্যবাদ। আমি শুনছিলাম প্রার্থীদের কথা। আমরা এখন স্টুডিওতে ফিরে যাব। স্টুডিওতে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনার সঙ্গে কিছুক্ষণ পর আবারও যুক্ত হব। দর্শক, ঠিক এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দিতে সক্ষম হব, এবং শুধু তাই নয়,
ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কৃষি রিলেটেড বহু শিল্প আছে। আমরা এখন গার্মেন্টস রফতানি করি, গার্মেন্টস রফতানির সাথে আরো অনেক জিনিস, হয়তো জুতো রফতানি করছি, অন্যান্য আরো অনেক কিছু রফতানি করছি আমরা। কিন্তু আস্তে আস্তে আমরা কৃষি রফতানিতে মনোযোগ দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের অনেকেরই জানা আছে, সবাই না দেখলেও, বয়স সময়ের কারণে সবাই না দেখলেও আমিও দেখেছি, আমার একটু একটু মনে আছে, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে একটি দুর্ভিক্ষ হয়েছিল। কেন হয়েছিল, কি হয়েছিল, কাদের আমলে হয়েছিল, সে প্রসঙ্গে নাই বা গেলাম, সেগুলো কম বেশি ধারণা আপনাদের আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি সেই সময় খাল খননের মাধ্যমে শুধু যে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলেন তা নয়, একটি ফসলের জায়গায় দুটি ফসল, দুটি ফসলের জায়গায় সারা দেশে 3টি ফসলই যে করতে সক্ষম হয়েছিলেন শুধু তা নয়, অল্প পরিমাণ হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ থেকে খাদ্য রফতানি হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই 1980 সালে আজকে যেরকম বহু উদ্যোক্তা আছেন ব্যক্তি পর্যায়ে, প্রাইভেট সেক্টরে যেরকম বহু উদ্যোক্তা আছেন, বহু ইনভেস্টর আছেন, সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা এত মজবুত ছিল না এবং প্রাইভেট সেক্টর এতটা এক্সপ্যান্ডেড ছিল না বা এত বড় সাইজ ছিল না এখন যতটুকু আছে। আজ প্রাইভেট সেক্টরের বহু মানুষ আছেন, বহু উদ্যোক্তা আছেন, যারা বিভিন্নভাবে কিন্তু দেশে, আপনারা অনেকে ইউকেতে এসেছেন, এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে, সেই কমিউনিটি যারা আছেন সেই এলাকাগুলোতে যদি আপনারা যান, দেখবেন অনেক গ্রোসারি শপ আছে, যেই গ্রোসারি শপগুলোতে গেলে আপনারা দেখবেন বাংলাদেশি বহু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়, যেগুলো প্যাকেটজাত হয়ে আসে প্রোডাক্ট, সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ অথবা ফ্রম বাংলাদেশ, এরকম কথা লেখা থাকে। কাজেই আমরা এখনই যদি করতে পারি, রাষ্ট্র যদি, সরকার যদি সেরকম সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে কৃষিকে সাজাতে সক্ষম হয়, তাহলে একদিকে যেরকম আমরা দেশের মানুষকে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সবকিছু সরবরাহ করতে সক্ষম হব, একই দিকে অন্যদিকে ঠিক একইভাবে এই সকল উদ্যোক্তা উৎসাহিত হবেন, তারা আরো বিনিয়োগ করবেন, কৃষিজ দ্রব্যতে তারা বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার মাধ্যমে একদিকে তারা যেমন আরো অধিক পরিমাণ বিভিন্ন খাদ্য দ্রব্য জাতীয় জিনিস রফতানি করতে সক্ষম হবেন, যার ফলে বৈদেশিক মুদ্রা আসবে। অন্যদিকে সেই সকল মিল ফ্যাক্টরি চালু করতে হলে, চালাতে হলেও তো মানুষের প্রয়োজন, কর্মদক্ষ মানুষের প্রয়োজন, সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কাজে পুরো বিষয়টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দর্শক, এই মুহূর্তে জেরুসালেম নির্বাচনের পথে আয়োজন থেকে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক, আজকে আপনাদেরকে সিলেট 1 আসন নিয়ে জানাচ্ছিলাম, আমাদের সাথে সহকর্মী নাজাত আহমদ পুরকাস্থ আছেন, আমরা চলে যেতে চাই তার কাছে। নাজাত, আরো বিস্তারিত তথ্য সিলেট 1 আসন নিয়ে জানাবেন। হ্যাঁ, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমার ডান দিকে যাচ্ছি মোহাম্মদ উমর ফারুকের কাছে, যিনি এবি পার্টি সিলেট 1 আসনের প্রার্থী, এবং তার কাছে জানতে চাবো আসলে এখন পর্যন্ত কেমন পরিবেশ দেখছেন, কেমন নির্বাচন চাচ্ছেন। অবশ্যই আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা চাচ্ছি, এবং এ ব্যাপারে দেশের সামগ্রিক অবস্থাটা কিন্তু খুব সুবিধাজনক নয়। বিশেষ করে আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে আমাদের এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি ওনার নির্বাচনী এলাকা বরিশালে তিনি হেনস্থার শিকার হয়েছেন। পুলিশ প্রশাসন ছিল, কিন্তু তারা ওনাকে প্রোটেকশন দেয় নাই। ঠিক এমনিভাবে আমরা দেখছি জুনায়েদ সাকিব ভাই সহ আমাদের গণ অধিকার পরিষদের বিপিন নুরভাই সহ আরও কিছু নেতৃবৃন্দ কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে কোনো ধরনের প্রোটেকশন দেয় নাই। এভাবে যদি ছোটোখাটো একটা বিষয় তারা যদি প্রোটেকশন না দেয়, তাহলে সারা দেশব্যাপী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যে তারা কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবে, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ এবং আমাদের উদ্বেগ রয়েছে। আমি আশা করব আমাদের প্রশাসন এ ব্যাপারে আরও সক্রিয় হবে এবং যথাযথ ভূমিকা পালন করবে। তবে আমাদের সিলেটের পরিবেশটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। তবে আমি সিলেটের সমস্যাগুলো বলতে গিয়ে আমি 2টা পয়েন্ট আমি উল্লেখ করতে পারি নাই। গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট হচ্ছে,
একটা হচ্ছে যে আমাদের সিলেটের বরাদ্দর ব্যাপারে আমরা খুবই বৈষম্যের শিকার। আমরা বর্তমান ডিসি সাহেব আসার পরে ওনার সাথে আমরা দীর্ঘ আলোচনা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সুধী সমাজ এবং অংশীজনরা নিয়ে উনি বিকাল 3টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত আমাদেরকে সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। সিলেটের এই যে সড়ক এবং জনপদ প্লাস এলজিইডির বিভিন্ন বরাদ্দের ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট বৈষম্যের শিকার। এর অন্যতম কারণ আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে আমাদের সিলেটের কোনো বৃহত্তর সিলেটের কোনো উপদেষ্টা নেই, যার জন্য আমরা আমাদের ন্যায্য হিসেবেটা আমরা আদায় করতে পারছি না বা পাচ্ছি না। এই জন্য আমরা মারাত্মক বৈষম্যের শিকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশটা এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে কিন্তু দুর্নীতি। গত কয়েকদিন আগে টিআইবির রিপোর্ট আপনারা দেখেছেন যে দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলবাজি আগের মতোই চলতেছে, এবং কারা এটা করতেছে আপনারা ভালোই জানেন। সুতরাং যদি আমরা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত এবং একটা বৈষম্যহীন এবং আধুনিক বাংলাদেশ গড়তে চাই, তাহলে আগামী দিনে আমাদেরকে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই তাহলে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা শুনবো এখন একটু প্রণজিৎ পালের কাছে। এখন আসল পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং কোনো ধরনের আশঙ্কা করছেন কিনা নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন যে মানুষ খুব উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কারণ বিগত 15 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল তাদের সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যার কারণে মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে যেভাবে আমাদের পেশি শক্তি এবং কালো টাকার খেলা হয় এবং সংসদকে একটা কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়, সিইসি যে কিছু নীতিমালা করেছে, যেমন আগে পোস্টার টানানো যেত, এখন পোস্টার টানানো যাবে না, এখন ডিজিটাল পোস্টার করতে হবে, এর মানে খরচটা বেড়ে যাবে। এবং আপনি সিলেটেও যদি দেখেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী প্রায় 20 টাকার উপর খরচ করে ফেলেছেন, অথচ আমাদের আইনে আছে, সিইসি বলেছে যে 24 লক্ষ টাকা বা ভোটার প্রতি 10 লক্ষ টাকার উপরে 10 টাকার উপরে খরচ করা যাবে না। তো এই যে কোটিপতিদের ক্লাব করার একটা বিষয়, আমরা মনে করি জামানতের টাকা 20,000 টাকা বাড়িয়ে যেখানে 50,000 টাকা করেছে সেটা কমানো উচিত ছিল, যাতে সাধারণ মানুষও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর সিলেটের ক্ষেত্রে যদি আমরা বলি যে সিলেটে আমরা প্রশাসনে দেখেছি একটু বিমাতাসুলভ আচরণ করতে, বিশেষ করে আমাদের বাম সংগঠন বাসদ বা অন্যান্য সংগঠন যখন প্রোগ্রাম করে তখন নানা অনুমতির একটা বেড়াজালে তারা আমাদেরকে যে অনুমতি না দিলে প্রোগ্রাম করা যাবে না, কিন্তু অনেক বড় সংগঠন বা অনেক রাজনৈতিক সংগঠন দেখেছি তারা অবাধে প্রোগ্রাম করতে পারে। তো এই কারণে যদি প্রশাসন নিরপেক্ষ না থাকে এবং পেশি শক্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মানুষের যে একটা আকাঙ্ক্ষা মানে ভোটাধিকার প্রয়োগ করার, সেইটা বাধাগ্রস্ত হবে আমরা মনে করি। এই কারণে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাই। আর আরেকটি কথা, যে 54 বছর যারাই শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের মূল চেতনার বিপরীতে শাসন করার কারণেই বারবার আমাদের দেশে সংকট ঘনীভূত হয়েছে। এখনও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই 15 বছরও তারা যে উদ্যোগগুলো নিয়েছে, আমরা আলোর দিশা না দেখে অন্ধকারের দিকে ধাবিত হওয়ার একটি প্রচেষ্টা দেখছি। তাই আর দ্রুত সময়ে নির্বাচন এর মধ্যে সুষ্ঠু যদি নির্বাচন হয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমরা মনে করি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় এবং 24-এর যে আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, সেই লড়াইয়ে আমরা বাসদ আছি এবং বাসদ আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম আজকে সিলেট একের যে প্রার্থীরা আছেন তাদের বিভিন্ন কথা এবং তাদের প্রতিশ্রুতি সম্পর্কে। আজকের মতো আমার কাছে সিলেট থেকে এই ছিল সর্বশেষ। আমরা আবার ফিরে যাব স্টুডিওতে। নাজাত আহমদ পুরকায়স্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন আমাদের সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। তিনি আসলে জানাচ্ছিলেন আজকে যে সিলেট 1 আসন নিয়ে বিস্তারিত যে নির্বাচনী তথ্য সবকিছুই। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ZSRM নির্বাচনের পথে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।